হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 11 হাইড্রোস্ট্যাটিক্সটাই পড়াবো। আগের দিনে আমরা কি পড়েছিলাম বলতো? পাস্কালের সূত্র শেষ পড়েছিলাম, একটা অঙ্ক করেছিলাম। তো আজকের পাস্কালের সূত্রের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঘাত বৃদ্ধির নীতিটা পড়ব। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে লিখছি ঘাত বৃদ্ধির নীতি। ঘাত বৃদ্ধির নীতি কোন সূত্রের সাহায্যে প্রকাশ করব? পাস্কালের সূত্রের সাহায্যে প্রকাশ করব। অর্থাৎ ঘাত বৃদ্ধির নীতির ব্যাপারটা কিরকম? আগের দিনে অঙ্ক করার সময় কিন্তু আমরা দেখেছিলাম যে অল্প বল প্রয়োগ করেও তলদেশে বেশি বল পাওয়া যাচ্ছে, তাহলে ওটাই ঘাত বৃদ্ধির নীতি। কিন্তু সেটাকে থিওরির মাধ্যমে আমরা ওটাকে বোঝার চেষ্টা করব। ধরো এদিকে একটা মোটা বাহুর নল রাখা আছে, আর এই দিকটায় একটা সরু বাহুর নল রাখা আছে। ওকে, তো এখানে দুটো ঘর্ষণবিহীন পৃষ্ঠকে রাখা আছে। ঘর্ষণবিহীন পৃষ্ঠকে এই জায়গাটায় রাখা আছে। ঘর্ষণবিহীন পৃষ্ঠকে রাখা আছে। এর ভেতরে কি আছে? এর ভেতরে জল আছে, সিম্পল জল আছে। এখন আমরা করব কি, যে এখানটায় আমি অল্প একটা বল প্রয়োগ করব, এখানে বেশি বল পাবো, সেটা হলো আমরা বার করব। তার আগে একটা কথা বলি, যে এই জিনিসটাকে কোথায় অ্যাপ্লাই করা হয়। দেখবে যেখানেই অল্প বল প্রয়োগ করে বেশি বল প্রয়োগ পাওয়া দরকার, সেখানেই এটা প্রয়োগ করা হয়। যেমন কোথায়? ট্রেনের ব্রেক কষতে, আগের দিনও বলেছিলাম, ট্রেনের ব্রেক কষতে, অত বড় একটা ট্রেন, 12 বগির ট্রেন, ধরো 12 বগির ট্রেনটাকে খুব জোরে যাচ্ছে, ট্রেনটাকে থামাতে হবে, তাহলে ড্রাইভার জাস্ট একটা জায়গায় ব্রেক প্রয়োগ করলো, সব কটা চাকায় গিয়ে সেই ব্রেকটা কাজে লাগবে। সেটা পরে বলছি, ওটা আছে সিলেবাসে। আচ্ছা, এরপরে ধরো এই জিনিসটা পেট্রোল পাম্পে ইউজ করা হয়। পেট্রোল পাম্পে কি করা হয়? একজন লোকই, এখানে ধরো কোনো একটা গাড়ি গিয়ে দাঁড়ালো, এখানটায় কোনো একটা গাড়ি ধরো গিয়ে দাঁড়ালো, ঠিক আছে, এই জায়গাটা ধরো কোনো একটা গাড়ি, এর পাটাতন আছে, এখানে একটা গাড়ি গিয়ে দাঁড়ালো, এই গাড়িটার তলায় পরিষ্কার করতে হবে। ঠিক আছে, গাড়ির নিচে কিছু একটা প্রবলেম হয়েছে, গাড়িটা পরিষ্কার করতে হবে। কি করব? তাহলে এখানে একটাই মাত্র লোক, একজন ব্যক্তি এখানে বল প্রয়োগ করবে, গোটা গাড়িটা উপরে উঠে যাবে। তাহলে ভেবে দেখো, একটা লোক এখানে বল প্রয়োগ করবে, গোটা গাড়িটাই উপরে উঠে যাবে। তাহলে কি করে পাচ্ছে? ঘাত বৃদ্ধির নীতি হতে। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে লক্ষ্য করো, আমরা সেই ঘাত বৃদ্ধির নীতিটা এখানে ব্যাখ্যা করছি। মনে করে নাও এখানে একটা ওয়েটকে চাপানো হয়েছে। কত ওয়েট? W1 ওয়েট। যে W1 ওয়েটকে চাপাবো, সঙ্গে সঙ্গে কি হবে? যে W1 ওয়েটকে এখানে চাপাবো, সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি এটা তখন নিচের দিকে একটু নামবে। ঠিক আছে, এখানে একটা বল প্রযুক্ত হবে এখানে। তাহলে বলটা কত? বলটা বা ঘাত কত? ঘাত ইজ ইকুয়াল টু W1। এখন এই যে ঘর্ষণবিহীন পৃষ্ঠন আছে, আবার বলছি, পৃষ্ঠন জিনিসটা কিরকম? চাকতির মতো, এরকম চাকতির মতো এখানে একটা এই আছে, মানে এটা নলের মধ্যে দিয়ে সহজে যাতায়াত করতে পারে,
ভেতরকার জল কখনো বাইরে আসবে না, এরকম সিস্টেমে করা আছে। হ্যাঁ, ঘর্ষণবিহীন পিস্টনকে আমরা ধরে নেব, কিন্তু বাস্তবে ঘর্ষণ ছাড়া হয় না, মানে এখানে ঘর্ষণ থাকবেই, সেগুলো পরের চিন্তা। আপাতত আমি এখানে ধরে নেব এখানে ঘর্ষণবিহীন পিস্টন রয়েছে এবং এর প্রস্থচ্ছেদ, মানে ওই যে চাকতিটা রয়েছে তার প্রস্থচ্ছেদ ধরে নাও স্মল এ। তাহলে এই হলো ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ, এখানে লিখে দিই ছোট পিস্টনের প্রস্থচ্ছেদ। ওকে, তাহলে এখানটায় কি পেলাম, তাহলে ঘাত পেয়েছি, তাহলে এখানে একটা ওয়েট চাপিয়ে দিয়েছি, এই পিস্টনটার উপরে W1 পরিমাণ ঘাত প্রযুক্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে তরলের মধ্যে আর ঘাত প্রযুক্ত হবে না, তরলের মধ্যে কি তৈরি হবে, চাপের উদ্ভব হবে। তাহলে চাপটা কত, চাপ ইজ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। ওকে, তাহলে চাপ ইজ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। এই চাপ অপরিবর্তিত মানে সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্রের দেওয়ালের উপর লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে মানে এই চাপটা গিয়ে এখানেও তাহলে কত চাপ পি, এই জায়গাটাও কত চাপ পি, এই দেওয়ালেও কত চাপ পি, আবার এখান থেকেও চাপটা আসছে গিয়ে এই দেওয়ালেও চাপ দিচ্ছে কত পি, এখানে চাপ দেবে কত পি, সর্বদিকে সমানভাবে সঞ্চালিত হয়। তাহলে এই জায়গাটা গিয়ে চাপ দিল পি। এখন এখানকার এটা হচ্ছে ধরে নিলাম বড় পিস্টন, তাহলে বড় পিস্টনের প্রস্থচ্ছেদ সাপোজ ধরে নিলাম কত বি। তাহলে বড় পিস্টনের এখানটায় গেল গিয়ে এখানটায় গিয়ে প্রযুক্ত হলো, ঠিক আছে, যেই প্রযুক্ত হবে সঙ্গে সঙ্গে এইটাকে ঠেলে দেবে, এটাকে ঠেলে দেবে, তাহলে ঊর্ধ্বমুখী একটা ঘাত অনুভব করবে, কে করবে, এই পিস্টনটা। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত, আচ্ছা তাহলে এটাকে নাম দিলাম এ পিস্টন, এটাকে নাম দিলাম বি পিস্টন। তাহলে ঊর্ধ্বমুখী ঘাত অনুভব করবে, ঊর্ধ্বমুখী ঘাত। দেখো এটা কিন্তু চাপ, যখনই তরল বায়ু আসবে তার ভেতরে ঘাত হয় না, তার ভেতরে চাপ, তার কোনো নিজস্ব ক্ষেত্রফল নেই, অন্য কিছু দিয়ে ক্ষেত্রফলটা তৈরি করে দিয়ে তার উপরে প্রয়োগ করা হচ্ছে, মানে তরলের মধ্যে চাপ প্রযুক্ত হচ্ছে। তাহলে ঊর্ধ্বমুখী ঘাতটা কত, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত ধরে নিলাম এফ। কত ঊর্ধ্বমুখী ঘাত, ঊর্ধ্বমুখী ঘাত হলো চাপ ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বি, আর চাপের পরিমাণ কত W1 বাই এ ইন্টু বি, তাহলে W1 ইন্টু বি বাই, ঠিক আছে, এটা 2 নম্বর থাক। এইবার তাহলে তোমার তো এটা ঠেলে ওপরের দিকে উঠে পড়ছে, ঠিক আছে, আবার বলছি এইখানটায় বল প্রয়োগ করলে বা এখানে ঘাত প্রয়োগ করলে এই পিস্টনটা একটু নিচের দিকে নামবে, এই পিস্টনটা যে নিচের দিকে নামবে সঙ্গে সঙ্গে এটা ঠেলে উপরের দিকে উঠে পড়বে, ঠিক আছে। এখন উঠে পড়া বন্ধ করতে গেলে, মানে এ যাতে না ওঠে, উঠে পড়া বন্ধ করতে গেলে সঙ্গে সঙ্গে আমাকে একটা নিম্ন দিকে একটা ঘাত প্রযুক্ত করতে হবে। তাহলে এটা ঊর্ধ্বমুখী ঘাতের অপোজিট দিকে একটা ঘাত প্রযুক্ত করতে হবে। সঙ্গে সঙ্গে আমি এখানে কি করলাম, দেখলাম একটা ওয়েট চাপালাম এবং এই ওয়েটের মানটা এর তুলনায় যথেষ্ট বড়, বেশি ওয়েট লাগছে। কত ওয়েট লাগছে, সাপোজ W1। তাহলে দেখো ঊর্ধ্বমুখী ঘাত ছিল এফ আর নিম্নমুখী ওজনটা হলো বা ঘাতটা কত W2, তাহলে নিশ্চয়ই এটা সমান। তাহলে নিম্নমুখী ঘাত আর ঊর্ধ্বমুখী ঘাত এই বিন্দুতে যদি সমান হয় তাহলে F ইকুয়াল টু W, তাহলে F ইকুয়াল টু W, তবেই W2, তবেই কিন্তু পিস্টনটা আগের জায়গায় সাম্যাবস্থায় থাকবে, এখানেই একেবারে সাম্যাবস্থায় থাকবে। তাহলে W2 ইজ ইকুয়াল টু কত হলো, W1 ইন্টু বি বাই,
তাহলে W1 ইন্টু বি বাই এ যদি হয় তাহলে দেখো তো W2 বাই W1 ইজ ইকুয়াল টু বি বাই এ। তো এই দুটো প্রস্থচ্ছেদের মধ্যে কে বড়? তাহলে বি গ্রেটার দেন এ। দেখে নাও, তাহলে বি বাই এ গ্রেটার দেন 1, তাহলে বি বাই এ গ্রেটার দেন 1, অর্থাৎ W2 বাই W1 গ্রেটার দেন 1, তাহলে W2 গ্রেটার দেন W1। অর্থাৎ এখানে কম ঘাত প্রয়োগ করলে এখানে বেশি ঘাত পাওয়া যায়। আর একটা কথা বলি, এখন কিন্তু এটা পুরো সাম্যাবস্থাতেই থাকবে। কেন থাকবে? কারণ এ উঠছে না, এ উঠছে না, এও হচ্ছে কি নামছে না, আগের জায়গায় সাম্যাবস্থা থাকবে। কিন্তু লক্ষ্য রাখবে এখানে কম ওয়েট দেওয়া হয়েছে, এখানে কি আছে অনেক বেশি ওয়েট প্রয়োগ করতে হচ্ছে। তাহলে এটাই হলো ঘাত বৃদ্ধির নীতি। ঠিক আছে, এইবারে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে যে আমি দেখছি অল্প বল প্রয়োগ করে অনেক বেশি বল পাচ্ছি, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। তাহলে কি শক্তির সংরক্ষণ খাটছে কি? আমি এখানে অল্প বল প্রযুক্ত করে বিশাল বড় পরিমাণে বল পেতে পারছি, একটা লোক একটা গাড়িকে তুলে দিতে পারছে, তাহলে কি শক্তি কি সংরক্ষণ সূত্র মানছে না? তো দেখা যাক শক্তি সংরক্ষণ সূত্র মানে কিনা। ওকে, তাহলে ঘাত বৃদ্ধির নীতিতে শক্তির সংরক্ষণ সূত্রটা মেনে চলছে কিনা সেটা আমরা থিওরি দিয়ে বার করব। ওকে, লক্ষ্য করো, মনে করো এখানকার এই ওয়েটটা নেই, এইখানকার এই ওয়েটটা নেই, ঠিক আছে? মনে করো এখানটায় যে W1 ওয়েটটা চাপালাম, এই পিস্টনটা এখান থেকে এখানে এলো। ব্যাপারটা লক্ষ্য করো, এই জায়গাটায় ছিল, এখান থেকে এখানটায় এলো, কতটা হাইট এসছে? সাপোজ মনে করে নাও L1 হাইট এসছে, মানে এই ওয়েটটা চাপাতে এখান থেকে এটা নেমে গেছে এতটা। সঙ্গে সঙ্গে এদিকে উঠবে কতটা? এদিকে কিন্তু সমান হাইট উঠবে না, কারণ আমরা ইউনলের অঙ্ক করেছি, দুটো প্রস্থচ্ছেদ আলাদা হলে কি দিয়ে চিন্তা করবো? আয়তন দিয়ে। কারণ এদিকে একই হাইট উঠবে না, তাহলে এদিকে উঠেছে কত? এদিকে উঠেছে L2 হাইট। তাহলে এখান থেকে এটা নেমেছে কত? L1 হাইট, এটা উঠেছে কত? আগের থেকে L2 হাইট। তাহলে আমি এখান থেকে বলতে পারি সরু নলের যতটা তরল অপসারিত হয়েছে, মোটা নলের ঠিক ততটা তরল উত্থিত হয়েছে। তাহলে সরু নলে যতটা তরল অপসারিত হয়েছে মানে কত? L1 ইন্টু ছোট হাতের, দেখে নাও, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদ করলে আয়তন পাই। তাহলে কত আয়তন তরল অপসারিত হয়েছে? অবশ্যই L1 ইন্টু এ। আর এদিকে উত্থিত হয়েছে কতটা তরল? এখানে মোটা বাহুতে উত্থিত হয়েছে বা বি বাহুতে উত্থিত হয়েছে কতটা তরল? তাহলে L2 ইন্টু বি। দেখো, তাহলে দুজনের আয়তন সমান, বা দুটো প্রস্থচ্ছেদ হাইট আলাদা, কিন্তু দুজনের গুণফল সমান, এখানকার গুণফল এখানকার গুণফল ইকুয়াল। তাহলে এটা মাথায় রাখো। এইবার মনে করো এখান থেকে এখানটায় নেমেছে, তার জন্য একটা কার্য হয়েছে। আমরা কার্য চ্যাপ্টার এখনো পড়িনি। কার্য আর শক্তি পরস্পর তুল্য, কার্যের একক কার্যের মাত্রা, শক্তির একক শক্তির মাত্রা অলওয়েজ একই। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে ছোট বাহুতে কৃতকার্য, ছোট বাহুতে, ছোট বাহু মানে এটা ধরছি, ছোট বাহুতে কৃতকার্য কত? ডব্লিউ এ ধরলাম, এ বাহু তো, ডব্লিউ এ ধরলাম, কৃতকার্য।
কৃতকার্য মানে কি, বল ইন্টু সরণ, তাহলে বলটা কত W1, সরণ হয়েছে কত L1, তাহলে কৃতকার্য W1 ইন্টু L1, এটাই হলো ছোট বাহুতে কৃতকার্য। ওকে, আচ্ছা দেখো তো বড় বাহুতে কৃতকার্য WB, দ্যাট ইজ ইকুয়াল টু কত, এখান থেকে এখানে উঠেছে। আচ্ছা ঊর্ধ্বমুখী ঘাতটা কত F, মনে করে দেখো একটু আগে করছিলাম, তাহলে ঊর্ধ্বমুখী ঘাত হলো F ইন্টু কত হবে L2। ওকে, আবার F মানে আমরা কি পেয়েছি, F মানে আমরা কি পেয়েছি, চাপ ইন্টু ওখানকার ক্ষেত্রফল ইন্টু L2। চাপের পরিমাণ কত পেয়েছিলাম, W1 বাই A ইন্টু B ইন্টু L2। দেখে নাও, এটাই আমরা চাপের পরিমাণ পেয়েছিলাম। তাহলে B ইন্টু L2 এসে গেল। দেখো তো B ইন্টু L2 মানে কি লেখা যায়, L1 ইন্টু A, B ইন্টু L2 যা L1 ইন্টু তাই, তাহলে W1 বাই A ইন্টু B ইন্টু L2 মানে L1 ইন্টু A কাটলো, দেখো W1 ইন্টু L1, W1 ইন্টু L1 মানে W1 ইন্টু L1 মানে কি লিখতে পারি, অবশ্যই নিচে যদি দেখতে না পাও একটু বলে দিচ্ছি, তাহলে এটা হলো WA, বা উপরে আমি এটাকে লিখে দিচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু, এটা মানে কত, এটা মানে হলো WA। তাহলে কি পেলাম বলো তো, WB is equal to WA, মানে WB is equal to WA, মানে কার্য উভয় ক্ষেত্রে একই। এখানে এখান থেকে এখানে নামলে যে কার্য হচ্ছে, এখান থেকে এই জায়গাটায় উঠলেও সেম একই কার্য হবে। ঠিক আছে, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে WB equal to WA, অর্থাৎ এক্ষেত্রে ঘাত বৃদ্ধির নীতিটি, মানে ঘাত বৃদ্ধির নীতিতে শক্তির কোনো অপচয় হয়নি যদি ঘর্ষণকে উপেক্ষা করা হয়। খেয়াল করে কিন্তু ঘর্ষণ বলকে উপেক্ষা করা হয়েছে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলকে যদি উপেক্ষা করা হয়, উভয় বাহুতে কার্য সমান, মানে শক্তির সংরক্ষণ নীতিটি একদম সঠিকভাবে প্রযুক্ত হয়েছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের ঘাত বৃদ্ধির নীতিতে শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়েছে কিনা তার ব্যাখ্যা। ওকে, এইবারে দেখো আমরা এখান থেকে পড়ব ঘাত বৃদ্ধির নীতির কিছু প্রয়োগ। ঘাত বৃদ্ধির নীতির কিছু প্রয়োগ দেখো, তোমাদের বই খুলে দেখতে পাবে হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস মানে অল্প বল প্রয়োগ করে যেখানে বেশি বল পাওয়া যায় সেই রকম একটা জায়গা। তাহলে হাইড্রোলিক প্রেস, মনে করো তোমরা যে খাতায় লিখছো, সেই খাতার এই যে সরু সরু পেজগুলো, এই সরু সরু পেজগুলোকে কি করে তৈরি করেছে, সবই কিন্তু হাইড্রোলিক প্রেসের যন্ত্রের সাহায্যে। হ্যাঁ, কেমন করে হচ্ছে দেখো, হাইড্রোলিক প্রেসের ছবিটা অনেকটাই জটিল, কিন্তু পরীক্ষার সময় অত জটিল করে আঁকার দরকার নেই, সিম্পল ভাবে এঁকে দিলেও হবে, কারণ মেনলি তোমার কার্যনীতিটা নিয়েই দরকার। ওকে, লক্ষ্য করো এখানে একটা মোটা বাহু আছে, এই জায়গাটা একটা সরু বাহু আছে, এখানটায় সরু বাহু আছে, ওকে। এবারে এই জায়গাটায় উপর নিচে হয়ে যাচ্ছে। দেখো বইতে, আবার বলছি বই খুলে দেখবে হাইড্রোলিক প্রেসের ছবিটা খুব জটিল দিয়ে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, এরকম ভাবে করে ব্যাখ্যা করবে, নাম্বার দিয়ে দেবে। তাহলে এখানটায়
এখানে একটা পৃষ্ঠম আছে। এইবার এইখানটায় এরকম ভাবে একটু এঁকে রাখবে। মানে কি বলতো, তোমার এইটা ফিক্সড, এখান থেকে ধরো কাগজের মন্ড বা কাপড়, ঠিক আছে, এরকম দেওয়া থাকে। যখন এখানে অল্প ঘাত প্রয়োগ করবে, এটা ঠেলে কি হবে, ওপরের দিকে উঠে যাবে, গিয়ে এটাকে চেপে দেবে, এটাকে চেপে দেবে, দিয়ে দিলে ছোট ছোট মানে সরু সরু কাগজের মন্ড পাওয়া যাবে। তাহলে এইভাবে আমাদের হাইড্রোলিক প্রেসকে ইউজ করা হয়। তো লক্ষ্য করো, এখানটায় এখানে একটা লিভার আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটা লিভার আছে। লিভারটা কেমন? লিভারটা এরকম, এইখানটায় এইটা হলো আলম্ব, কানেক্ট করে রাখবে, কোনো অসুবিধা নেই। এটা হলো আলম্ব, ঠিক আছে। তো কি করা হয়, এখানে কোন শ্রেণীর লিভার ব্যবহার করা হয়েছে? মনে রাখবে, হাইড্রোলিক প্রেসে দ্বিতীয় শ্রেণীর লিভার ইউজ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর লিভার তোমরা যেমন পড়েছো জাঁতি। জাঁতি জিনিসটা দেখো, এই তাহলে এখানটায়, তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিলে ভালো হয়। এই হলো জাঁতি, এইখানটা কোনো সুপারি আছে। তা তুমি এই জায়গাটা বল প্রয়োগ করেছো, এখানে বল প্রয়োগ করেছো, ধারে বল প্রয়োগ করেছো, এখানে কিন্তু বেশি বল প্রযুক্ত হবে, তবে তো সুপারিটা ভাঙবে। আর আলম্বটা রয়েছে কোথায়? আলম্বটা রয়েছে এক ধারে। তাহলে দেখো, হাইড্রোলিক প্রেসেও সেম। তুমি হাতলে কি করবে? এইখানটায় বলটা প্রয়োগ করবে, এই জায়গাটায় বল প্রয়োগ করবে, সঙ্গে সঙ্গে এখানটায় প্রযুক্ত বল আসবে কত? W1। এখানে বল প্রযুক্ত করেছো কত? ছোট বাহুতে ধরো F1। আগেরটা থিওরিতে F দিয়েছিলাম, তো ওই জন্য এখানে F1 দিলাম। এখানটায় F1 একটা বল প্রয়োগ করবে, আলম্ব লিভারের প্রান্তে একটা বল প্রয়োগ করবে F1, সঙ্গে সঙ্গে এখানে কতটা বল প্রযুক্ত হবে? W1, ঠিক আছে। এই একদম জাঁতির ব্যাপারটা। এখানে বল প্রয়োগ করেছে কত? F1, এখানে প্রযুক্ত হয়েছে কত? W1। তাহলে W1টা তো অনেক বেশি, তবে তো এই সুপারিটাকে ভাঙতে পারবে, ঠিক কিনা? তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে মনে রেখো, হাইড্রোলিক প্রেসে অবশ্যই অবশ্যই দ্বিতীয় শ্রেণীর লিভার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইবারে যদি আমি দেখি, তাহলে এখানকার প্রস্থচ্ছেদ ছিল কত? এখানকার প্রস্থচ্ছেদ ছিল এ, এখানকার মানে এটা এ পৃষ্ঠন বা এ বাহু, এটা বি বাহু, এখানকার প্রস্থচ্ছেদ কত? বি, ছোট হাতের বি, এখানে এটা হলো ছোট হাতের এ, ঠিক আছে। তো তাই যদি হয়ে থাকে, তাহলে এই জায়গাটায় কি দিলাম? এটাকে লিখে দিলাম আলম্ব। ওকে, তাহলে এখানে কিসের সৃষ্টি হলো? এর মধ্যে চাপের উদ্ভব হলো। চাপের পরিমাণ কত? W1/A। সেই চাপ অপরিবর্তিত মানে এসে এখানে ধাক্কা দিল, ঠিক আছে, ধাক্কা দিল, গিয়ে এটা ঠেলে উপরের দিকে উঠবে। তাহলে উপরের দিকে ঊর্ধ্বমুখী ঘাত কত? F, ঠিক আছে। তাহলে ঘাত বৃদ্ধির নীতি হতে পায়, ঘাত বৃদ্ধির নীতি হতে পায়। কি নীতি হতে পায়? ঘাত বৃদ্ধির কি নীতি? ঘাত বৃদ্ধির নীতিতে লক্ষ্য করো, আমরা পেয়েছি F ইজ ইকুয়াল টু চাপ ইন্টু এরিয়া। এটা আরেকবার একটু বলছি, চাপ ইন্টু এরিয়া, মানে এখানে চাপ ইন্টু এরিয়া। চাপের পরিমাণ কত? W1/A ইন্টু বি, তাহলে W1 ইন্টু B/A, এটা আমরা পেয়েছি। এইবার দেখো, এক্ষেত্রে আমি W1টাকে জানা সম্ভব না। কেন? আগের থিওরিতে আমরা কিন্তু একটা জানা একটা ওয়েটকে চাপিয়ে দিয়েছিলাম, এখানে একটা ওয়েট চাপিয়েছিলাম, সেটা ওয়েটের গায়ে লেখা থাকবে 1 কেজি 2 কেজি, কিন্তু এখানে কি করে বলবো? এখানে তো জানা নেই, ঠিক আছে।
কি করা হয়, এখান থেকে এর লম্ব দূরত্ব জানতে হয়, মানে আলম্ব থেকে এটা লম্ব দূরত্ব জানতে হয়, মানে আলম্ব থেকে এটা হলো বলবাহু, মানে এখান থেকে এটা হলো লম্ব দূরত্ব বলবাহু আর এটা হলো ভারবাহু। ঠিক আছে, তাহলে এইটা কত, এখানে এবি, আচ্ছা এখানে একটু নাম দিয়ে দেওয়া যাক, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। ঠিক আছে, তাহলে আলম্ব থেকে বলবাহু লম্ব দূরত্ব কত, এক্স, আলম্ব থেকে বলবাহু লম্ব দূরত্ব ওয়াই আর ভারবাহু দূরত্ব কত, এক্স। এটা একটু দেখে নাও। আচ্ছা, এইবার যেটা বলবো এই জিনিসটা তোমাদের জানা নেই। কেন জানা নেই? কারণ এটা সম্পূর্ণরূপে নতুন একটা জিনিস, যে বলের ভ্রামক। ঠিক আছে, কি পড়তে যাচ্ছে এখন, বলের, এটা এক্সট্রা কিন্তু এটা মেকানিক্সের রয়েছে, তো শুধু একটু এখানে কাজে লাগবে বলের ভ্রামক। জাস্ট আমি একটা স্টার দিয়ে দিলাম, হোয়াট ইজ দ্য বলের ভ্রামক। ঠিক আছে, ধরো এই হলো একটা দরজা। ঠিক আছে, এই দরজাতে তুমি একটা বল প্রয়োগ করেছো, এখানে একটা বল প্রয়োগ করেছো, মানে দরজাটা অ্যাকচুয়ালি এরকমই আছে, দরজাটাকে এরকম ভাবে বল প্রয়োগ করছো, তাহলে কার সাপেক্ষে ঘুরছে, এই কর্জার সাপেক্ষে ঘুরছে। তাহলে কোনো জিনিস ঘোরার উপক্রম করলে বা যদি ঘোরে তখন কিন্তু বল প্রযুক্ত হয় না, কি ইউজ হয়, বলের ভ্রামক। তাহলে মাথায় রাখবে, কোনো জিনিসের ওপর কোনো জিনিস যদি ঘোরার চেষ্টা করে বা ঘোরে তার উপরে বল প্রযুক্ত হয় না, কি ইউজ হয়, বলের ভ্রামক। তাহলে তুমি এখানটায় বলটা প্রয়োগ করেছো, খেয়াল করে এটা কিন্তু লম্ব, এটার সঙ্গে 90 ডিগ্রি আঁকা, এক্ষেত্রে 3D ছবি তো একে বোঝানো যাচ্ছে না, মানে বোর্ডের সোজাসুজি দরজাটা রয়েছে, এই বোর্ড, তাহলে আমি দরজাটাকে বন্ধ করবো কি করে, দরজাটা বন্ধ করবো এই বল প্রয়োগ করবো, করলেই বন্ধ, বা খুলবো কি করে, এই করবো, দেখো এটা ঘুরছে, এটা ঘুরছে। ঠিক আছে, এই কবজার সাপেক্ষে এটা ঘুরছে, তাহলে আমি এখানে বলটা প্রয়োগ করেছি, আর দেখো এই দূরত্বের সঙ্গে আমি যখন বলটা প্রয়োগ করি দেখো লম্ব, এই প্রযুক্ত বলের সঙ্গে এটা লম্ব, তাই জন্যে প্রযুক্ত বল আর এই দূরত্বের গুণফলকে, মানে যেখানে বলটা প্রয়োগ করেছি তোমার ঘূর্ণাক্ষ থেকে তার লম্ব দূরত্বকে বলের ভ্রামক বলা হয়, এটাকে ডিনোট করা হয় এল দিয়ে। তাহলে এল ইজ ইকুয়াল টু কত, এফ ইন্টু আর। আপাতত এটুকুনি মনে রাখো, তাহলে এল ইজ ইকুয়াল টু কত এলো, এফ ইন্টু আর, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব। ঠিক আছে, এইবার লক্ষ্য করো, আমি যদি দূরত্বকে কমিয়ে দিই, তাহলে ধরো এখানটায় যদি প্রয়োগ করি না, আমাকে এখানে বেশি বল প্রয়োগ করতে হবে, তবে কিন্তু দরজাটা বন্ধ হবে। বুঝেছো, নর্মালি ভেবে দেখো, একটা দরজা, আচ্ছা দাঁড়াও তোমাদের এখানে একটা খাতা দিয়ে ব্যাখ্যা দিই, ধরো এই একটা দরজা, আমি দরজার হাতও সবসময় ধারে লাগানো থাকে, কারণ অল্প বল প্রয়োগ করলেই ঘুরে যাবে, কিন্তু ওই বলটা তুমি মাঝখানে প্রয়োগ করো, দরজার মাঝখানে, দেখলে দরজা বন্ধ করতে পারছো না, প্রচন্ড বেশি বল প্রয়োগের দরকার হচ্ছে। কেন বলতো, কারণ ডিস্টেন্সটা কমিয়ে দিচ্ছে, যখন ডিস্টেন্স বেশি অল্প বল প্রয়োগ করলেই বলের ভ্রামক যা ইউজ হবে, তুমি যদি অল্প দূরত্বে ওই একই বলের ভ্রামক পেতে চাও তাহলে কি হবে, তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে সেটাই হলো ব্যাপার, তাহলে যখন দূরত্ব বেশি অল্প বল প্রয়োগ করছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যখন এখানে বল প্রয়োগ করবে দূরত্ব তো কমে যাচ্ছে, তাহলে কি করবে, দরজা বন্ধ করতে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে বলের ভ্রামকটা মাথায় রাখো, বল ইন্টু লম্ব দূরত্ব, এখানেও কিন্তু সেম ইউজ হবে, এখানে কিন্তু সেম। তুমি বলবে এখানে বলের ভ্রামক কি করে ইউজ হচ্ছে, লক্ষ্য করো, আলম্বটা এই আছে, আলম্বটা এই, ধরো আমার পেনের এই প্রান্ত, আমার হাতের এই প্রান্তটা আলম্ব, আমি এখানে এই যে বলটা প্রয়োগ করলাম, তাহলে এটা কি মোশন, রোটেশনাল মোশন, এটা কি মোশন, রোটেশনাল মোশন।
তাহলে এখানে যে বলটা প্রয়োগ করব, তাহলে এই বল একটু লম্ব দূরত্ব। তাহলে এখানটা লিখছি বলের ভ্রামকের নীতি অনুযায়ী, বলের ভ্রামকের নীতি অনুযায়ী কি হবে, এফ ইন্টু ওয়াই। দেখো বল ইন্টু লম্ব দূরত্ব কার সাপেক্ষে, আলম্বের সাপেক্ষে। ঠিক আছে, আলম্বের সাপেক্ষে বল ইন্টু লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি আসবে, W1 ইন্টু এক্স। মাথায় রাখো, এটা অল্প বল দূরত্ব বেশি, এটা বেশি বল দূরত্ব কম। ক্লিয়ার? তোমরা এইরকম জিনিস মানে 9-10 পড়ে এসছো কিনা আমি জানি না, ওই জন্য এটা একটু বলে দিলাম। তাহলে এফ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু W1 ইন্টু এক্স। তাহলে এখান থেকে W1 কত পাবো, তাহলে F1 ইন্টু ওয়াই বাই এক্স। দেখে রাখো, তাহলে বলের ভ্রামকের নীতি হতে W1 পেয়ে গেলাম। ঠিক আছে, এই অবস্থায় WF কত, মানে ঊর্ধ্বমুখী ঘাতটা কত, তাহলে W1 এর জায়গায় এটা বসাবো F1 ইন্টু বি বাই এ ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে এটাই হলো হাইড্রোলিক প্রেসের নীতি। অর্থাৎ আমি যে বলটা প্রয়োগ করেছি সেটা এই হাতলের প্রান্তে F1, আর কিছু জানতে হবে না, এর ভেতরে কতটা বল প্রযুক্ত হচ্ছে আমার জানার দরকার নেই, অটোমেটিক্যালি আমি ম্যাপ দিয়ে বার করে নিয়েছি। তাহলে এখানে বল প্রযুক্ত হয়েছে F1, আর এখানে বল প্রযুক্ত হচ্ছে কত, বা ঘাত প্রযুক্ত হচ্ছে কত, F। তাহলে F ইকুয়াল টু আমি যে বল প্রয়োগ করেছি ইন্টু বি বাই এ, দুটো প্রস্থচ্ছেদের অনুপাত, ইন্টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, এক্ষেত্রে ক্যাপিটাল F বাই F1 ইজ ইকুয়াল টু বি বাই এ ইন্টু ওয়াই বাই এক্স। এই জিনিসটাকে বলা হয় হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা। তাহলে এটাকে বলবো কি, যান্ত্রিক সুবিধা। ঠিক আছে, তাহলে যান্ত্রিক সুবিধা দেখো, বি বাই এ গ্রেটার দেন 1, প্রস্থচ্ছেদ বড়, এই প্রস্থচ্ছেদ ছোট, বি বাই এ গ্রেটার দেন 1, ওয়াই বাই এক্স গ্রেটার দেন 1। দেখো ওয়াই বড় এক্স ছোট, তাহলে যান্ত্রিক সুবিধা, তাহলে এফ বাই F1 ইজ গ্রেটার দেন 1, তাহলে এফ গ্রেটার দেন F1 মানে কি বোঝায়, হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা এক অপেক্ষা বেশি, এক অপেক্ষা বেশি। আমি এমন একটা যন্ত্র ইউজ করব, আমি যে বল প্রয়োগ করেছি আর প্রাপ্ত বল যেন বেশি হয়। প্রাপ্ত বল যদি কমে যায়, আমি বেশি খাটবো, আমি বল পাচ্ছি না, কম পাচ্ছি, তাহলে সেটা তো ঠিক নয়। তাহলে আমাকে কি করতে হবে, অল্প বল প্রয়োগ করবো, বেশি বল পাবো। তাহলে হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা অবশ্যই এক অপেক্ষা বেশি, তাহলে এই যন্ত্রের সুবিধা আছে। তাহলে এইভাবে যন্ত্রটাকে তৈরি করা হয়েছে। আমি অল্প বল প্রয়োগ করবো, একদম কাগজগুলো একদম চেপে যাবে, কাগজের মন্ডগুলো গিয়ে একেবারে পেস্ট হয়ে যাবে, গিয়ে সরু সরু কাগজ বেরিয়ে আসবে। ওকে, তাহলে আজকের এই পর্যন্তই, আবার পরের দিনে এর পর থেকে বলে যাব। ওকে, বাই।